চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি এটা? আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম, তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভট লিম ভট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি, যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে, সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না। তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেব আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে, তাহলে রাস্তা তোর সামনে আছে। যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে। কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও, তাহলে ফেরাটা অসম্ভব হবে।
আপনি রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগির? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি, একটা মেয়ের বলি, তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ভ্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে, এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা, এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না, জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো। তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুরাইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হা করো, হা করো। ঠাকুরাইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হা করো। ঠাকুরাইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভ্যাট ভ্যাট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুরাইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো? না না, এটা ভুল করছেন, এরকম করবেন না। আমাকে মারবেন না, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন ঠাকুরাইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না। অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা?
এটা কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হ্রিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম ব্লিম ভ্যাট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও। আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে, তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকে শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে, তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার, এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে। নাম, জন্ম,
এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌনক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা সঙ্গীতা সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার, তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে আরে আরে, তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি, এখানেই, এই জায়গাতেই।
তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তুমি তো মরে গেছিলে, তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন। নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি। এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি। ওরে বাবা রে, আমার কোমর। কেউ ঠিকই বলেছে, চাষ করা খুব সহজ কাজ নয়। সব আলুর গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের। তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বশে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব। আমি তো ফসলে জল ভালো করেই দিয়েছি, আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায়। আরে বাহ, আলুগুলো তো দারুণ ফলেছে, একদম সোনার মতো চকচক করছে। এইবার হব আমার উদ্দেশ্যে সফল। আলু নেবে? তাজা তাজা আলু, বড় বড় আলু, ছোট ছোট, সব রকমের আলু নিয়ে যাও। খুব কম দামে আলু নিয়ে যাও।
এত রাতে আবার কে আলু বিক্রি করছে? আলু নিয়ে যাও, আলু। জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক, আর আমার কাছে পাবে তাজা আলু। আরে দিদি, তুমি এত রাতে আলু বিক্রি করছো? কি করব বৌদি, আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা, তাদের তো রাতেই সময় হয়, তাই না? ও আচ্ছা, কত টাকা কিলো? 50 টাকায় 4 কিলো। কিন্তু আমার কাছে তো 50 টাকা নেই। যত আছে তাই দিয়ে দাও। দিয়ে তো দিতাম, কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তুমি আলু বেশি দামে বিক্রি করছো। কি বৌদি, তোমার বেশি মনে হচ্ছে, তাহলে 25 টাকা দিয়ে দাও, তুমি খুশি থাকো ব্যাস। 25 নয়, পুরো 20 টাকা দেব। যদি দিতে চাও দাও, না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও। বলো কি বলছো? কি আর বলবো বৌদি, আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি 20 টাকায় 4 নয় 5 কিলো নিয়ে যাও। মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা, নয়তো 200 টাকার আলু 20 টাকায় বিক্রি করছে। যাক, আমার কি, ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নিই। কি ভাবছোটা কি বৌদি, ওজন করে দিয়ে দি? হ্যাঁ হ্যাঁ, ওজন করো, ওজন করো। এই নাও বৌদি, আলু নিয়ে যাও। আর এই নাও তোমার টাকা। মোহন আজ আলুর তরকারি বানাতে বলেছে। তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব। হে ভগবান, বাড়িতে তো একটাই আলু আছে, এই একটা আলু দিয়ে কি করে রান্না করব? বাজার যেতে আসতে অনেক সময় লাগবে। আজ তো ও খুব রাগ করবে আমার ওপর। কি করব, কি করি? শালুকে জিজ্ঞেস করি, যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে। শালু, শালু, একবার শোনো তো। শালু, শালু, শালু। দরজা তো খোলা, তাহলে বাইরে আসছে না কেন? মনে হচ্ছে বাথরুমে আছে। আরেকবার ডাকি, শালু। ভেতরে গিয়ে দেখি বড়। আরে শালু, আমি কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে সাড়াই দিলে না। সরি মালা, আমি শুনতে পাইনি গো। কি চাই তোমার? আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল, বাড়িতে আলু শেষ হয়ে গেছে। তোমার কাছে আলু আছে? শালুর কাছে সবসময় আলু থাকে। আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম, তুমি ওটাই নিয়ে যাও, তোমার সময়ও নষ্ট হবে না। আরে এটা তো খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ শালু। শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস। তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে। শালু, তরকারি তো খাবো, তবে একটা কথা বলো, তোমার চোখে কি হলো? কিচ্ছু নয়, আসলে জয় বাংলা হয়েছে। জয় বাংলা? জয় বাংলা এভাবে হয় নাকি? কেন, তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে? না গো, আমার তো হয়নি, কিন্তু না হয়ে থাকলে চলো শালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আচ্ছা আচ্ছা, টেস্ট করছি, এত চেঁচাস না।
মালা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে। আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম, রান্না করেছো? তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন। আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার? এই নাও, এই নাও আলুর তরকারি। আরে আরে, রুটিও তো নিয়ে এসো, না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো? আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে 1 চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই চোখে কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হয়েছে। এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না। তখন আমি জিজ্ঞেস করব যে তোমার জয় বাংলা হয়েছে, তুমি তখন আমায় উত্তর দেবে যে হয়নি। তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয়? তাহলে কেন এত কথা বলছো? আগে তরকারিটা খাও। আরে আরে, তোমার কি হয়েছে? কি গো, তোমারও তো জয় বাংলা হলো তাই না? তাহলে বলো, শালু ডালু ডাইনির ভালু সবাই এক, আমরা সবাই এক। এই তো দারুণ ব্যাপার। ধীরে ধীরে সবাই আমার বশে হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলোও বিক্রি করে ফেলি। আলু নিয়ে নাও, আলু ফ্রিতে আলু নিয়ে নাও। সরকার থেকে আলু দেওয়া হচ্ছে, নিয়ে নাও। ফ্রি স্কিমের আলু নিয়ে নাও। আলু নিয়ে যাও, আলু। আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, একটু আমাকে দাও। আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা লড়াই করো না। তোমরা তো 3 জন আছো, 3 জনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও, তাহলেই হলো। সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ওরা আলু খেলেই আমার কাজ শুরু। আমার আলু কাজে দিয়েছে। এখন থেকে তোমরা সবাই আমার দাস। এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই। সেই জন্য আমাকে 100 জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে। তাহলে যাও, 100 জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো। যাও। বাঁচাও, 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 বাঁচাও। দাঁড়া মূর্খ বাবা, তোর এত বড় সাহস, তুই আমার লোকেদের আটকাচ্ছিস। এর শাস্তি পাবি তুই। শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা। জয় মহাকাল। কি করলি তুই বাবা?
ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি। আর আমার 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 শরীর পুড়ছে কেন? থামা এটাকে, থামা বলছি, থামা, বন্ধ কর। যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে, কোনো ডাইনি, পেতনি, ভূত, প্রেত কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জয় মহাকাল।